একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। আওয়ামী লীগের কাছে গণতান্ত্রিক দলের প্রমাণ চাইলেন মঈন খান। জনরায় ছাড়া সংস্কার নয় বললেন আমির খসরু। বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। ভ্যাট নিয়ে পিছু হটল এনবিআর। আমদানি করে বাজার নিয়ন্ত্রণের ওপর জোর দিচ্ছে সরকার। আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে 2018 নির্বাচনে দিনের ভোট রাতে করার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। পুলিশ, র্যাব, নির্বাচন কমিশন সহ জড়িত সবার বিরুদ্ধে অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এই বিষয়ে অনুসন্ধানের জন্য ইতোমধ্যেই 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে কয়টি প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিলেন, সে নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে প্রশ্নবিদ্ধ ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শুরু থেকেই বিরোধী দলগুলো এটিকে নিশি রাতের ভোট বলেই অভিযোগ করে আসছিল। যদিও সে সময় তদন্ত তো দূরে থাক, এ বিষয়ে কথা বলতেও দেখা যায়নি কোনো সংস্থাকে। পট পরিবর্তনের পর এবার সেই নির্বাচনে জড়িতদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মূলত আর্থিক লেনদেনের মাধ্যমে যারা আওয়ামী লীগকে জয়ী করতে সরাসরি ভূমিকা রেখেছে তাদের বিষয়ে অনুসন্ধান করছে সংস্থাটি। অভিযোগ আনা হয়েছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক নির্বাচন কমিশনের সদস্য, পুলিশ প্রধান সহ 2018 নির্বাচনের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে। দুদক বলছে, ভোটবিহীন নির্বাচন সম্পন্ন করতে তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি. ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তাদের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল। নির্বাচন যারা পরিচালনা করেন, নির্বাচন পরিচালনার কার্যক্রমের সাথে যারা আছেন তারা থাকবেন। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। এদিন 165 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। 139 কোটি 74 লক্ষ টাকারও বেশি লেনদেন পূর্বক, হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর পূর্বক আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। গ্রেফতার করা হয়েছে সালমান এফ রহমানের 1000 কোটি টাকা পাচারের সহযোগী সন্দেহে বেক্সিমকো গ্রুপের আকাশ ডিজিটাল টিভির সিইও তারেক আলমকে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগামী নির্বাচনে অংশ নেবার আগে আওয়ামী লীগকে প্রমাণ দিতে হবে তারা গণতন্ত্রের পক্ষে, আর জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যায় না বলে মন্তব্য করেছেন আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। যুক্তরাজ্য বিএনপির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন ডক্টর মঈন খান। বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের সাথে বেইমানি করেছে। টাইম ম্যাগাজিন, বিশ্বের 100 বছরের পুরনো নামি দামি নিউজ ম্যাগাজিন, তারা বলেছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে। কাজেই তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষের সামনে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খেলাফত মজলিসের নেতাদের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো জোট নিয়ে দুশ্চিন্তা করছে না বিএনপি। এখানে কনসার্নের যে কিছু না, আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই তাদের রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে
তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। এক সময় একজন এক দল আর এক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে তারা একমত হয়েছে, এটাতে অস্বাভাবিক আর কি আছে? জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যায় না। 5 জন বসেই দেশের করণীয় ঠিক করার কোনো সুযোগ নেই। আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহী, আপনাদের ইচ্ছা আছে, আপনাকে কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে। সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে, সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আইনে পরিণত হবে। এইটাই নিয়ম, এর বাইরে কিছু করার সুযোগ নাই। কিন্তু আমরা 5 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো না। গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলে দেশ গভীর সংকটে পড়তো না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে প্রবাসীদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিদেশে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফেরত আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্বের বিভিন্ন নেতাদের সাথে সাক্ষাতে এই সহযোগিতা চেয়েছেন তিনি। বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনতে সরকার সম্পদ পুনরুদ্ধার কমিটি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে বিশ্ব নেতাদের অবহিত করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের দ্বিতীয় দিনের বৈঠকে বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা ফিরিয়ে আনা, আগামী নির্বাচনের পরিকল্পনা ও দ্রুত রোহিঙ্গা সংকট সমাধান সহ নানা বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় বিশ্বের বিভিন্ন নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মার্কিন বিশেষ দূত জন কেরি এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জার্মান মন্ত্রীকে বলেন, নতুন বাংলাদেশের কথা নিয়ে আলোচনা হলে পরিচ্ছন্ন বাংলাদেশের কথা আসে। future that we see for ourselves as a region, as a country. We follow the same footsteps that the West has done as a success and same development paradigm that we have learned. And I'm always saying, no, that's not the way we should do. We should create our own. তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা সংকট এবং জাহাজ চলাচল সহ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা করেন। উপদেষ্টা বলেন, সব দেশ একসঙ্গে কাজ করলে দ্রুত রোহিঙ্গা সংকট সমাধান হবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ। যুক্তরাজ্যের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এক ছাতার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানিয়েছেন। বলেন, লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ডের সাথে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। শুক্রবার তারা বৈঠক করেন। বাংলাদেশের চিকিৎসক দলও ছিলেন মেডিকেল বোর্ডের সভায়। অধ্যাপক প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে যুক্তরাজ্যের আরও 2 জন চিকিৎসক বেগম খালেদা জিয়াকে দেখবেন বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন ছেলে তারেক রহমান। ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস, প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আমব্রেলা, ওয়ান স্টপ সার্ভিসের সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন।
এবং তারপরে ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সেই ধরনের চিন্তা করছে। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন রিয়াদ হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিয়াদ, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? কথা নাহিয়ান, আপনাকে ধন্যবাদ। আমরা সবসময় বেগম খালেদা জিয়ার আপ টু ডেট অবস্থা জানবার জন্য আমরা চেষ্টা করে থাকি এবং তারই ফলশ্রুতিতে প্রায় 3 থেকে 4 দিন পরে গতকাল লন্ডন সময় রাতে এবং বাংলাদেশ সময় প্রায় ভোর রাতে ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি আমাদেরকে যেটি ব্রিফ করে জানিয়েছেন তার কিছু অংশবিশেষ আপনারা দর্শকদেরকে দেখিয়েছেন। আমি যদি তার মোদ্দা কথা যদি আমি আপনাদেরকে দর্শকদের সামনে আরেকটু বিস্তারিতভাবে তুলে ধরতে চাই তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে যে ডাক্তাররা এখন কনসার্ন ওনার শারীরিক সুস্থতা নিয়ে, অর্থাৎ যে লিভার ট্রান্সপ্লান্টের কথা বলা হচ্ছে সেই লিভার ট্রান্সপ্লান্ট ততক্ষণ পর্যন্ত না সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত ওনার শারীরিক সুস্থতা মোটামুটি একটি স্টেবল পজিশনে না আসে। আপনি জানেন যে লিভার ট্রান্সপ্লান্ট একটি জটিল অপারেশন এবং এই অপারেশনের জন্য যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে যে একটি বড় ধরনের অ্যানাস্থেশিয়ার প্রয়োজন হয়। অর্থাৎ এই অ্যানাস্থেশিয়া যখন দেয়া হবে, আমরা যেটা ডাক্তারদের সাথে কথা বলে জানতে পেরেছি, প্রায় 6 থেকে 7 ঘন্টা এটি স্থায়িত্ব করতে হয়। সুতরাং এটি একটি জটিল অপারেশন প্রক্রিয়া। সুতরাং এই অপারেশন প্রক্রিয়ায় যাবার জন্য যে ধরনের মেন্টাল ফিজিক্যাল যে স্থিতিশীল অবস্থা দরকার সেই স্থিতিশীল অবস্থার জন্যই মূলত এখন ডাক্তাররা চেষ্টা করছেন। তবে 3-4 দিন আগে বেগম খালেদা জিয়ার যে সকল পরীক্ষা নিরীক্ষার তথ্য ডাক্তারদের হাতে এসে পৌঁছেছে সেই পরীক্ষা নিরীক্ষার ভেতরে আমি এর আগে বলেছিলাম যে এই প্যারামিটারগুলো কখনো বাড়ে কখনো কমে এবং গতকাল কিন্তু ডাক্তার AZM জাহিদ হোসেন সেটি আমাদেরকে জানিয়েছেন যে প্যারামিটারগুলো তারা একটু 19-20 দেখেছিলেন, সেই প্যারামিটারগুলো কিন্তু এখন কিন্তু মোটামুটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। অর্থাৎ এই ফিরে আসার মধ্য দিয়ে ডাক্তাররা নতুন ধরনের একটি আশার সঞ্চার হচ্ছে তাদের ভিতরে যে বেগম খালেদা জিয়া অতি দ্রুত হয়তো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, যেটি তার লিভার ট্রান্সপ্লান্টের জন্য তার উপযোগী হবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ডাক্তাররা এটিও মাথায় রেখেছিলেন যে যদি বেগম খালেদা জিয়ার অবস্থা এরকম যদি মনে হয় যে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া লাগতে পারে কিনা, তবে সেই বিষয়ে এখন আপাতত যেটি বোঝা যাচ্ছে ডাক্তারদের সাথে কথা বলে আপাতত তারা জন হপকিন্স অর্থাৎ যুক্তরাষ্ট্রের নেয়ার মতো ব্যবস্থায় তারা যেতে চাচ্ছেন না। অর্থাৎ লন্ডন ক্লিনিক এই হাসপাতালটিকে তারা প্রাধান্য দিতে চাচ্ছেন এবং এখান থেকে তারা নতুন 2জন ডাক্তার, নতুন 2জন অধ্যাপক এই টিমের সাথে যুক্ত হবেন। অর্থাৎ 3টি টিম আপনারা জানেন যে যুক্তরাজ্যের যে প্যাট্রিক কেনেডির নেতৃত্বে যে টিম রয়েছে, বাংলাদেশের টিম রয়েছে এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, 3টি টিমের সাথে নতুন আরও একটি টিম যুক্ত হতে যাচ্ছে। সুতরাং এখন আরও বেশি জোরালোভাবে বেগম খালেদা জিয়ার সামনের পরিস্থিতি কি হবে সেদিকে তারা চিন্তা ভাবনা করতে পারবেন। তবে এ বিষয়ে আমরা আরেকটু আপডেট জানতে পারবো আগামী 3 দিন পরে যখন সেই 2জন ডাক্তার বেগম খালেদা জিয়ার সমস্ত পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা করবেন, তারপরে একটা সিদ্ধান্ত আসা যাবে যে আসলে আর কতদিন লাগতে পারে সেই লিভার ট্রান্সপ্লান্টের দিকে যেতে। কথা নাহিয়ান, এই ছিল আমার কাছে সবশেষ। লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিস্তারিত তথ্য জানছিলাম। ইতালির রোম থেকে ঢাকামুখী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার খবরে জরুরি অবতরণ করানো হয় ফ্লাইটটিকে। এতে বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের নেতৃত্বে বিভিন্ন নিরাপত্তা সংস্থার তৎপরতায় বোমা খুঁজে না পেয়ে বিমানটিকে নিরাপদ ঘোষণা করা হয়। বিমানটিতে থাকা 250 যাত্রী এবং 13 জন ক্রু সবাই নিরাপদে আছেন বলেও জানিয়েছেন বেবি চক চেয়ারম্যান নজরানা চৌধুরীর রিপোর্ট। রোম থেকে ঢাকামুখী বাংলাদেশ বিমানের BG 356 বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল সকাল 8টা 50 এর প্রায় 2.5 ঘন্টা আগে ভোর 6:30টায় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা APBN এর কন্ট্রোল নাম্বারের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নাম্বার থেকে মেসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা আছে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের প্রোটোকল অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করে। আমাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে, সেই স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার অনুযায়ী আমরা EOC বলি, ইমার্জেন্সি অপারেশন সেন্টার। সেই ইমার্জেন্সি অপারেশন সেন্টার সঙ্গে সঙ্গে ওপেন করি এবং যারা আছে ওখানে বসে সঙ্গে সঙ্গে আমরা ডিসিশন নিই এটার ব্যাপারে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য। বিমান বাহিনীর আপনার BDU, QRF, ATU সমস্ত ফোর্সেস উইথ দ্য কমান্ডোজ দে কেম
2টা কর্ডন করেছে, তারা বায়োটার একটা কর্ডন করেছে, ইনার সাইডে আরেকটা কর্ডন করেছে এবং এক্সপ্লোসিভ ডিটেকশন টিম নিয়ে তাদের লেটেস্ট ইকুইপমেন্ট নিয়ে তারা চলে এসেছে। বিমানবন্দরে অবতরণ করার পর বিমানটিকে সদ্য নির্মিত 3য় টার্মিনালে নিয়ে যাওয়া হয়, আর অন্যান্য বিমান ওঠানামার কাজ এর বিপরীত পাশ দিয়ে চলমান রাখা হয়, যার ফলে অন্যান্য ফ্লাইটের যাত্রীরা তেমন একটা অসুবিধার সম্মুখীন হননি বলে জানান মঞ্জুরুল কবির। যেভাবে হোক আমাদের যাত্রীদেরকে আগে সেভ করা, পরে তো আমরা সেটাই করেছি। অ্যাবসলিউটলি নামার পর যাত্রীদেরকে অতি দ্রুততার সাথে বের করে নিয়ে এসেছি, স্ক্রিনিং করে ওনাদেরকে গাড়িতে ওঠায় এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি এবং তারপরে লাগেজগুলোতে দিয়েছি, যাতে কোনো রকম কোনো মিসহ্যাপ যেন না হয় বা দুর্ঘটনা না ঘটে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে পৃথকভাবে তদন্ত করবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। কমপ্লিট কোঅপারেশন করেছে। এদিকে রাজধানীতে অন্য একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই হুমকির পেছনে কারা আছে তা খুঁজে বের করা হবে। এটা তো দেখেন একটা মিথ্যা সংবাদ, কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। মন মানসিকতার পরিবর্তন না হলে শুধু পোশাক পরিবর্তনে আইন শৃঙ্খলা বাহিনীর চরিত্রগত পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন ও মত বিনিময় সভা শেষে তিনি কথা বলেন দুর্নীতির মনোভাব কমাতে না পারলে উন্নয়ন হবে না আইন শৃঙ্খলা বাহিনী কার্যক্রমের। বাজারে দ্রব্যমূল্য কমাতে চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেটের সাথে কারা জড়িত তা এখনো জানতে পারেনি সরকার। ন্যায্য দাম পেতে সরকারের খাদ্য অধিদপ্তরে ধান বিক্রিতে কৃষকদের আহ্বান জানিয়েছেন তিনি। পোশাক পরিবর্তনের সময় একটা কথাই বলছি, আপনার মন এবং মানসিকতা যদি পরিবর্তন না হয় কোনো কিছুই হবে না। কর্পোরেট ব্যবসায়ীরা হলো এই সাধারণ ব্যবসায়ীরা দায়ী করে, আর সাধারণ ব্যবসায়ীরা কর্পোরেট ব্যবসায়ী করে, এর ভিতরে সাফার করে হলো আমার ভোক্তারা। এখন সিন্ডিকেটটা তো ওরকম অ্যাপারেন্টলি কারা করতেছে আমরা তো ওরকমভাবে ধরতে পারতেছি না, ধরতে পারলে তো সিন্ডিকেটটা অবশ্যই ভেঙে দেওয়া হইতো। ভিসা থাকলেও যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি আগামী মার্চ মাসের মধ্যে তাদেরকে ধাপে ধাপে পাঠানোর আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর কারওয়ান বাজার ও প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়ক অবরোধের পর উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন বিক্ষোভকারী শ্রমিকরা। তবে মার্চের মধ্যে শ্রমিক পাঠাতে ব্যর্থ হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার মোড়ে অবস্থান নেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। ভিসা থাকলেও গত বছরের 31 মে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে যেতে পারেননি। রিক্রুটিং এজেন্সিগুলো শুধু আশ্বাস দিলেও টাকাও ফেরত দিচ্ছে না বলে অভিযোগ তাদের। যাদের ই ভিসা হয়েছে, যাদের মেন পাওয়ার হয়েছে, যাদের ভিসা কমপ্লিট, এদের মালয়েশিয়ায় নিয়ে যেতে হবে। আমাদের এই দাবি একটাই দাবি, 18,000 লোক। তো আমাদের দাবি একটাই যে আমরা সামনে ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে আমরা যেতে চাই। বুধবার সকাল 9:30 থেকে 1.5 ঘন্টা ব্যস্ততম সড়কটি অবরোধ করে রাখা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা যান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে। এ সময় তাদের একটি প্রতিনিধি দল দেখা করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে, আশ্বাস দেন সমস্যা সমাধানের। পরে মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন জানান, আগামী মার্চের মধ্যে ধাপে ধাপে শ্রমিকদের পাঠানো হবে। আমরা তো আশা করছি কয়েক মাসের মধ্যে, আমরা আশা করছি যে মানে যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। অবৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান আন্দোলনকারীরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। ওষুধ, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা সহ বেশ কয়েকটি পণ্যের ওপর আরোপিত ভ্যাটের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার এনবিআর এর দেয়া প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ ও অংশীজনের অনুরোধ বিবেচনায় নিয়ে বৃহত্তর জনস্বার্থে এসব পণ্য সেবায় বিদ্যমান ভ্যাটের হার, উৎসে ভ্যাট কর্তনের হার এবং সম্পূরক শুল্কের হার কমিয়েছে এনবিআর। সব জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজতর করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধি করা ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের হার 2.4% রাখা হয়েছে। এছাড়া দেশের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম অব্যাহত রাখতে মোবাইল ফোনের সিম অথবা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বাড়তি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। দেশে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক হলেও বাজারে তার প্রতিফলন নেই। তাই আমদানি করে বাজার নিয়ন্ত্রণের ওপর সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটি FPMCর সভা শেষে এসব কথা বলেন তিনি। কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান বা IMF এর পরামর্শ দেবার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন উপদেষ্টা। আর চালের বাজারে অস্থিরতা কিছুটা কমেছে দাবি করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বলেও জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। অকাল বন্যার কারণে সরকারের লক্ষ্য অনুযায়ী আউশ ও আমন ধান সংগ্রহ করা যায়নি। সামনে বড় মৌসুম হলেও লক্ষ্য পূরণ নিয়ে সন্দিহান খোদ মন্ত্রণালয়। তাই G2G ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করে ঘাটতি মেটাতে পদক্ষেপ নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভা শেষে এসব জানান অর্থ উপদেষ্টা। বলেন, বাজার নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে মজুদ বাড়ানোর ওপর জোর দিয়েছে সরকার। সরকারের খাদ্যের গুদামে যদি খাদ্য মজুদ না থাকে, প্রাইভেট সেক্টর যারা আছে তারা একটা সুযোগ পায়, তারা নানা রকম ম্যানিপুলেট করতে চেষ্টা করে। তখন আমরা সাথে সাথে OMS এর মাধ্যমে বা অন্য মেকানিজমের মাধ্যমে বাইরে বিক্রি করি। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থানের কোনো সম্পর্ক আছে কিনা? কোনো সম্পর্ক নাই। মহার্ঘ ভাতা আমরা যদি দিই সেটা আলাদা হিসাব করো। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF এ বলেছে। আপনি আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব। বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। খাবেন 600-700 টাকা, 20 টাকা আপনি দেবেন না ভ্যাট। এত কম ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চান যে সব কিছু দেবো আপনাদের? এটা কিন্তু আপনার এক্সপেক্ট করা ঠিক হয় না। এখন দেশে 9 লাখ টন চাল ও 3 লাখ টন গমের মজুদ আছে বলে জানান খাদ্য উপদেষ্টা। বলেন, চাল ও গম মিলিয়ে আরো 10 লাখ টন আমদানি নিশ্চিত করা হয়েছে। আমাদের প্রায় 25 লক্ষ টন বড় উৎপাদন, 25 লক্ষ টন বড় চাল উৎপাদন হয়। আমরা ওটার উপর নির্ভর করছি এবং ওটাকে গুরুত্ব দিচ্ছি আর কি। এবং অ্যাজ ওয়েল আমাদের সকল যে কোনো ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুতিও আছে। দাম কিন্তু এখন বাড়ছে না, মাঝে বেড়েছিল, এখন কিন্তু ক্রমান্বয়ে কমছে। আরও যদি কমে আমি খুশি হব, কিন্তু আপনার একটা জিনিস ভাবতে হবে, কৃষকের কথা ভাবতে হবে, তার উৎপাদন বেড়ে ক্রমান্বয়ে বাড়ছে সেটাও ভাবতে হবে। ইতোমধ্যেই মিয়ানমার থেকে 1 লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে এবং ভিয়েতনাম থেকেও সরকার 1 লাখ মেট্রিক টন চাল আনতে চায় বলে জানান খাদ্য উপদেষ্টা। রকুনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। শুধু ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা নয়, শক্তিশালী দেশ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে তারুণ্যের উৎসব শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানে তরুণরা তাদের দৃঢ় মনোবলের প্রমাণ দিয়েছে, কোনোভাবেই এই প্রজন্মকে দমানো যাবে না বলে জানিয়েছেন তিনি। পরে জুলাই গণ অভ্যুত্থানে আহত ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এই প্রজন্ম নিজেদেরকে এখন পর্যন্ত একটি অভ্যুত্থান সফল করার মাধ্যমে প্রমাণ করেছে। সামনের দিনগুলোতেও যেন এই প্রজন্ম ব্যর্থ না হয়, সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যেকটি ধাপে দেশের প্রত্যেকটি সেক্টরে নিজেদের সাক্ষরতার ছাপ রাখতে হবে। সাইবার বুলিং সহ সমালোচিত 9টি ধারা বাদ দিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তির সচিব শীষ হায়দার চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সন্ত্রাস বিরোধী ধারা 27 বাদ দিয়ে
যৌন হয়রানি যুক্ত করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে ২৬-এর সাইবার বুলিং সম্পর্কিত ধারাটি। এছাড়া ৮-এর ৩ উপধারায় কন্টেন্ট ব্লক করা হলে স্বচ্ছতার স্বার্থে সেই কন্টেন্ট জনসম্মুখে উপস্থাপন করার বিধান যুক্ত করা হচ্ছে। জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের মহাপরিচালকের একক ক্ষমতা খর্ব করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞদের যুক্ত করার বিধান রাখা হচ্ছে। এছাড়া সমালোচনার মুখে সাইবার ডিভাইস জব্দ করার ২৪ ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন, বিনা ওয়ারেন্টে পুলিশি হয়রানি বন্ধে, সেটি শুধু ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার বা গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র বিকৃত করাকে অপরাধ হিসেবে সংযুক্ত করা হয়েছে। অপরাধসমূহকে গুরুত্ব দিয়ে সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ধারা ২১, ২৫, ২৬, ২৯ এবং ৩১ বাদ দেওয়া হয়েছে। এই অধ্যাদেশটিও যাতে কোনোভাবে আগের অধ্যাদেশের আদলে কোনোভাবে মানুষ নিগৃহের শিকার না হয় সেই বিষয়টি সার্বিকভাবে বিবেচনায় আনা হয়েছে। শুরু হতে যাচ্ছে বিশ্বব্যাপী ৭৫টিরও বেশি দেশে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ফ্যামিলি ফিউডের বাংলাদেশের সংস্করণ। জনপ্রিয় অনুষ্ঠানটি আগামী ২৭শে জানুয়ারি থেকে সম্প্রচারিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এনটিভিতে। প্রতি সোমবার রাত ৯:৩০টায় সম্প্রচারিত হবে বিশ্বনন্দিত এই অনুষ্ঠানের বাংলাদেশের সংস্করণ। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ। সাদরিনা খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিশ্বের ৭৫টিরও বেশি দেশের মানুষের মন জয় করেছে গেম শো ফ্যামিলি ফিউড। অনুষ্ঠানটিতে তুলে ধরা হয় পারিবারিক সম্পর্ক ও বন্ধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো। ফোন কল আপনি এড়ানোর চেষ্টা করেন। আর এই অনুষ্ঠান দেশের দর্শকদের কাছে তুলে ধরতে যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ নিজেদের পর্দায় প্রচারিত হবে আগামী ২৭ জানুয়ারি থেকে। এনটিভিতে প্রচারিত এই অনুষ্ঠানটি খুব সহজেই দর্শকরা বঙ্গের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। সবসময় এনটিভি নতুন নতুন রিয়েলিটি শো এবং যেসব রিয়েলিটি শো বাংলাদেশ সোফার ক্লিক করেছে এগুলো হচ্ছে এনটিভিতেই, মানে ম্যাক্সিমাম শোগুলো এনটিভিরই করা। তো আশা করছি এই শোটাও হচ্ছে এনটিভির দর্শকরা দেখবে এবং হচ্ছে এটা পিক করবে। বিদেশে যা যা বড় হিট শো আছে আমরা বাংলাদেশে আনতে চাচ্ছি। আমার মনে হয় যে এই ধরনের শো বাংলাদেশে অনেক কাজ করবে, আর আমাদের অডিয়েন্সটা চাচ্ছে যে এই হাই কোয়ালিটি শো দেখতে। আর দর্শকদের জন্য এরকম একটি অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদও। We are really very glad to be with them. আপনারা জানেন যে এনটিভি বাংলাদেশের ইতিহাসে রিয়েলিটি শোর এক অনন্য ফিউচার আছে। আমাদের অনেকগুলো এনটিভির যে রিয়েলিটি শোগুলো আছে তা নিয়ে দর্শক শ্রোতারা এখনও মুখে মুখে কথা বলে। এরকম গ্লোবালি অনুষ্ঠান ফ্যামিলি ফিউডের মতো আমাদের বাংলাদেশে প্রচারিত হচ্ছে। আমরা বঙ্গর সাথে বঙ্গ এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে বাংলাদেশে। তো আমরা চাই এরকম গ্লোবাল প্রোগ্রাম আরও আসুক বাংলাদেশে, আমাদের টিভি ইন্ডাস্ট্রি সমাদৃত হোক। অ্যান্ড উই আর রিয়েলি ভেরি হোপফুল আমাদের এই কন্টেন্টের ব্যাপারে, ফ্যামিলি ফিউডের ব্যাপারে আমরা অনেক আশাবাদী। ডাবরের পরিবেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অনুষ্ঠানটি মোট ২৪ পর্বে সাজানো হয়েছে। মোট ৩ রাউন্ডে প্রতি পর্বে ২টি পরিবার মুখোমুখি হবে এই অনুষ্ঠানে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোর্শেদ রচিত জনস্বার্থ মামলার রায় ভলিউম ২ বইয়ের মোড়ক উন্মোচন হলো আজ দুপুরে। সুপ্রিম কোর্ট বার কনফারেন্স কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় তারা বলেন, মনজিল মোর্শেদ জনস্বার্থের মামলা করে দেশের অনেক অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রেখেছেন, যা অন্যান্য আইনজীবীদের জন্য অনুকরণীয়। বইটিতে জনস্বার্থ মামলার সুপ্রিম কোর্টের দেয়া গুরুত্বপূর্ণ ৩৫টি রায় স্থান পেয়েছে। নারায়ণগঞ্জে জমি রক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছে এক ভুক্তভোগী পরিবার।
দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন মা হাজেরা আক্তার মুক্তা এবং তার মেয়ে। তিনি অভিযোগ করেন 1997 সালে জমি কিনে তিনি তার মেয়েকে নিয়ে বসবাস করছেন। এখন স্থানীয় সন্ত্রাসীরা জোরপূর্বক জমিটি দখলের পায়তারা করছে। এক পর্যায়ে হামলা চালিয়ে বাউন্ডারি দেয়াল ভেঙে বাড়িও ভাঙচুর করে এবং তাকে কুপিয়ে জখম করে তারা। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো হামলাকারীদের মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন তিনি। এবার ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। বিপিএল এবারের আসরে সমালোচনা যেন থামছেই না। পারিশ্রমিক বিতর্কের পর এবার স্পট ফিক্সিং এর সন্দেহ। তবে অন্যায় করে পার পাবার কোনো সুযোগ নেই। সন্দেহজনক সবকিছুই নজরদারিতে রাখছেন সংশ্লিষ্টরা, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এদিকে নতুন করে হোটেল বিলের চেক বাউন্সের অভিযোগ উঠেছে রাজশাহীর বিরুদ্ধে। মমিনুর রিপনের রিপোর্ট। এবারের বিপিএলে সবচেয়ে বেশি এগিয়ে দুর্বার রাজশাহী। তবে মাঠের পারফরমেন্সে নয়, 22 গজের বাইরে সবচেয়ে বেশি সমালোচিত নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ চট্টগ্রামে হোটেল বিলের চেক বাউন্সের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এর আগে পারিশ্রমিকের দাবিতে ক্রিকেটারদের অনুশীলন বয়কট করায় বেশ বিতর্কিত হয়ে ওঠে ফ্র্যাঞ্চাইজিটি। হুমকি ছিল ম্যাচ বয়কটেরও। এটা খুবই আনফরচুনেট একটা বিতর্ক আমি শুনলাম। আমি নিজেই জানি না কেন বিতর্ক উঠেছে। প্লেয়ারদের পেমেন্ট প্রবলেম হয় নাই। হ্যাঁ, একটা জিনিস হয়তো আমাদের ম্যানেজমেন্টে একটু সমস্যা আমাদের আছে, এটা আমি স্বীকার করি। এক্সপিরিয়েন্স মানুষ নাই আমাদের সাথে, আমরা নিজেরা অনেক কিছু জানি না, নিয়মও জানি না, কিভাবে করতে হয় সেটাও জানি না। এদিকে এবারের বিপিএলে স্পট ফিক্সিং এর সন্দেহটা বাড়িয়ে চলেছেন বোলাররা। দৃষ্টিকটু ওয়াইড নো বল, 5 রানের ওয়াইড, একাদশ সাজানো, কিছু কিছু সময় ব্যাটারদের আচরণে ফিক্সিং এর সন্দেহটা বেড়েই চলেছে। বিসিবি বলছে সবকিছুই নজরে রাখছেন সংশ্লিষ্টরা। যা যা উঠেছে এটা তো সন্দেহের বেসিসে হচ্ছে। আমাদের এনাফ কম্পিটেন্ট লোক আছে যেটা যখন তারা রিপোর্ট বানাবে, ওয়েদার ইটস ইন্টেনশন নট ইন্টেনশন, এটা আকসু যখন রিপোর্ট দিবে তখন বুঝতে পারবো। কিন্তু আমরাও কনসার্ন এটা নিয়ে। অন্যদিকে বিসিবির গঠনতন্ত্র সংস্কার নিয়ে প্রথম বিভাগ লিগ বয়কট করেছে ঢাকার ক্লাবগুলো। শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায় এই সংকট কেটে যাবে বলে আশাবাদী বিসিবির এই পরিচালক। দেশের ক্রিকেটের জন্য এটার রেজুলেশন করা, সলভ করা অতীব জরুরি। ক্লাব ক্রিকেট ছাড়া আপনি আমাদের যে সারা বাংলাদেশের প্লেয়াররা উপরে উঠে আসে, এই যে বাংলাদেশ রিপ্রেজেন্ট করে, এইগুলি কিন্তু এই চ্যানেল দিয়ে আসে। সুতরাং আমাদের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে খুব কুইকলি সলভ করা উচিত। আমার মনে হয় এটা প্রেসিডেন্ট সাহেবও বুঝেছেন, এই জন্য এই আমাদের মিটিংটা ডেকেছে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এরই সাথে শেষ করছে এনটিভির রাতের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। আওয়ামী লীগের কাছে গণতান্ত্রিক দলের প্রমাণ চাইলেন মঈন খান। জনরায় ছাড়া সংস্কার নয় বললেন আমির খসরু। বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। ভ্যাট নিয়ে পিছু হটল এনবিআর। আমদানি করে বাজার নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছে সরকার। এই ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।